মাওয়াজ ক্রনিকেল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন মুহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস বৃষ্টির ঠিকানা। আজকে উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আর্ট কম্পিটিশন। টুম্পা যখন তার নতুন বাবাকে বলেছিল যে তার খুব বাংলাদেশে যেতে ইচ্ছে করে, সে কিন্তু সেটা খুব ভেবেচিন্তে বলেনি। কিন্তু সেই কথাটি বলার কারণে বাসায় তার অবস্থাটা আগের থেকে খারাপ হয়ে গেল। বাবা এখন সময় অসময়ে সেটা নিয়ে তাকে খোঁটা দেন। যেমন সবাই মিলে খেতে বসেছে, তখন বাবা বলবেন, আমাদের টুম্পার বাংলাদেশে কি হয়েছে তোমরা শুনেছ? বাধ্য হয়ে তখন কাউকে জিজ্ঞেস করতে হয়, কি হয়েছে? বাবা তখন হাত পা নেড়ে বলেন, একটা লঞ্চ বোঝাই করে মানুষ নিয়ে যাচ্ছে, কথা নাই বার্তা নাই, মেঘনার মাঝখানে সেটা মার্বেলের মতো ডুবে গেল, 500 মানুষ শেষ। আম্মু তখন বলেন, আহারে। আব্বু বিরক্ত হয়ে বলেন, রাখো তোমার আহারে, ওই দেশে কোনো নিয়মকানুন আছে নাকি? কোনো সেফটি রুল আছে নাকি? মানুষ মরবে না তো কি? কারো কোনো মাথা ব্যথা আছে? আম্মু বলেন, তবুও তো এতগুলো মানুষ। নতুন বাবার চোখ তখন উত্তেজনায় চকচক করতে থাকে। ষড়যন্ত্রীর মতো বলেন, এতগুলো মানুষ যে মরেছে সেটা এই দেশের কোনো নিউজে শুনেছ, পত্রিকায় দেখেছ? দেখো নাই। এটা অবশ্য সত্যি কথা, এই দেশের কোথাও সেই খবর ছাপা হয়নি। বাবা সেটা নিয়েও টিটকারি মারেন, বলেন, কেন নাই জানো? কারণ বাইরের দুনিয়া বাংলাদেশের মানুষকে মানুষ বলেই গণ্য করে না। কেন করবে? তারা কি মানুষ হবার যোগ্য হয়েছে? টুম্পার ইচ্ছে হয় সে বলে, বাবা, এই সমস্যাটা তো বাংলাদেশের নয়, সমস্যাটা এই দেশের মানুষের। এত বড় দুর্দশার খবর তারা শুনতে চাইবে না কেন? কিন্তু টুম্পা কিছু বলে না। আবার কয়েকদিন পর নতুন বাবা মুখে একগাল হাসি নিয়ে বলেন, টুম্পার বাংলাদেশে কি হয়েছে শুনেছ? কেউ একজন আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে? 4 দিন ধরে টানা হরতাল, সারা দেশের মানুষ ঘরে বসে হিন্দি সিনেমা দেখছে, আর রাস্তায় রাস্তায় মারপিট। আম্মু জানতে চান, কেন, কি হয়েছে? বাবা হাত নেড়ে উড়িয়ে দিয়ে বলেন, সেই খবর কে জানে, বাংলাদেশের কোনো মাথামুন্ডু আছে নাকি? তারপর টুম্পার দিকে তাকিয়ে বলেন, তুই যে সারাক্ষণ বাংলাদেশ বাংলাদেশ করিস, তোকে আসলেই একবার বাংলাদেশ পাঠানো উচিত, 1 সপ্তাহের মাঝে সিধে হয়ে যাবি। টুম্পা তখন বলে, আমার মনে হয় ভালোই লাগবে। বাংলাদেশের সংসদ ভবন হচ্ছে সারা পৃথিবীর মাঝে বিখ্যাত, লুইকান ডিজাইন করেছেন, দূর দূর দেশ থেকে মানুষ সেটা দেখতে আসে। আব্বু চোখ পাকিয়ে বলেন, কংক্রিটের একটা দালানের মাঝে দেখার কি আছে? দেখার মতো জিনিস হচ্ছে তাজমহল, পুরোটা শ্বেত পাথরের তৈরি। কোথায় শ্বেত পাথর আর কোথায় কংক্রিট? টুম্পা তার নতুন বাবার সাথে তর্ক করে না। বাবা তখন গজগজ করে বলেন, প্লেনের ভাড়া অনেকগুলো টাকা, তা না হলে আমি সত্যিই তোকে বাংলাদেশে পাঠাতাম। টুম্পা তখন বলে, আমি টাকা জমাচ্ছি, যখন প্লেনের টিকিটের টাকা হবে তখন আমি নিজেই যাব। গিয়ে কি করবি শুনি? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে বাংলাদেশে, সুন্দরবন, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেই বাঘ দেখব। লিটন তখন বলে, আমিও যাব, আমিও বাঘ দেখব। টুম্পা বলে, আমি যখন বড় হব, অনেক টাকা হবে, তখন তোকে নিয়ে যাব, এখন পারবো না। কেন পারবে না, কেন নেবে না? বলে লিটন। এখন টুম্পার সাথে ঝগড়া শুরু করে দেয়। বাবা ভুরু কুঁচকে টুম্পার দিকে তাকিয়ে থাকেন, বিড়বিড় করে বলেন, পাগলামি রোগ বংশগত, জেনেটিক, আমি আগেই বলেছি না? আমেরিকার ইতিহাস ক্লাস শেষে পিএ সিস্টেমে অফিস থেকে টুম্পাকে ডেকে পাঠালো তার একটা চিঠি নিয়ে নেবার জন্যে। স্কুলের চিঠিপত্র সাধারণত লাইব্রেরির বই ফেরত দেওয়া, গার্জিয়ানদের মিটিং, এইসব নিয়ে হয়, গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু তবুও টুম্পা তখনই চিঠিটা নিয়ে এলো। খামের উপর তার নামটি হাতে লেখা। খামটি খুলে দেখে একটা খবরের কাগজের ক্লিপিং, সাথে 1 টুকরো সাদা কাগজে একটা লেখা। চিঠিটা লিখেছেন মিসেস হেনরিকসন। চিঠিতে লেখা, প্রিয় টুম্পা, সামনের উইকেন্ডে আটলান্টিক সিটিতে একটা ছবি আঁকার প্রতিযোগিতা হবে। তোমার সাথে কথা না বলেই আমি তোমাকে সেখানে রেজিস্ট্রেশন করে দিয়েছি। তোমার রেজিস্ট্রেশন নাম্বার B5253। তুমি অবশ্যই সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাবে। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আসলে একজন অসাধারণ শিল্পী, ক্রিস্টিনা হেনরিকসন। টুম্পা একটু অবাক হয়ে চিঠিটা আরেকবার পড়ল, তারপর খবরের কাগজের ক্লিপিংটা দেখল। প্রতিযোগিতা 3 ক্যাটাগরিতে। যাদের বয়স 5 থেকে 10 তারা ক্যাটাগরি এ, যাদের বয়স 10 থেকে 15
তারা ক্যাটাগরি বি, এবং যাদের বয়স 15 থেকে 20 তারা ক্যাটাগরি সি। টুম্পার বয়স 14, তাই সে ক্যাটাগরি বি। রেজিস্ট্রেশন ফি $20। মিসেস হেনরিকসন সেটা দিয়ে দিয়েছেন। চিঠিটা হাতে নিয়ে ক্লাসে ফিরে আসতেই জেসিকা জিজ্ঞেস করল, কিসের চিঠি, প্রিন্সিপালের? দাঁত বের করে হেসে বলল, মাতাল অবস্থায় স্কুলে আসার অপরাধ স্কুল থেকে বহিষ্কার। টুম্পা হাসল, বলল, অনেকটা সেরকম। তবু শুনি। টুম্পা বলতে চাইছিল না, কারণ সে জানে তাকে বাসা থেকে কিছুতেই আটলান্টিক সিটি নিয়ে যাবে না। সে যে ছবি আঁকে বাসায় সেটাও ভালো চোখে দেখা হয় না। কিন্তু জেসিকা খুব কৌতূহলী মেয়ে, সবারই সবকিছু তার জানা চাই। তাই টুম্পাকে চিঠিটা দেখাতে হলো। চিঠি পড়ে সে ক্লাসে হইচই শুরু করে দিল, এবং তখনই ডজনখানেক ছেলে মেয়ে টুম্পার সাথে আটলান্টিক সিটি যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। টুম্পা যখন ছবি আঁকবে তখন তারা পাশে দাঁড়িয়ে চিৎকার করে নেচে কুদে তাকে উৎসাহ দেবে। টুম্পা এক ধরনের অস্বস্তি নিয়ে বসে থাকে। আসলে সে যেতে পারবে না, এবং সেই কথাটি কিভাবে ক্লাসের সবাইকে বলবে সে জানে না। সেদিন রাত্রিবেলা টুম্পা তবুও একবার চেষ্টা করল। খাবার টেবিলে বাবা বাংলাদেশের পত আবাজ একজনের গল্প শেষ করে হা হা করে হাসছেন। তখন টুম্পা বলল, আটলান্টিক সিটিতে একটা আর্ট কম্পিটিশন হচ্ছে, আমি কি সেখানে যেতে পারি? বাবা হাসি থামিয়ে বললেন, কোথায়? আটলান্টিক সিটিতে। বাবা পরিষ্কার শুনেছেন, তবুও না শোনার ভান করে বললেন, কোথায়? আটলান্টিক সিটিতে। বাবা মুখ শক্ত করে বললেন, আটলান্টিক সিটি হচ্ছে জুয়া খেলার জায়গা, তুই আটলান্টিক সিটি যেতে চাচ্ছিস মানে কি? সেখানে একটা আর্ট কম্পিটিশন হচ্ছে। আব্বু বাধা দিয়ে বললেন, এই দেশে ঢেকুর তোলার কম্পিটিশন হয়, হাঁচি মারার কম্পিটিশন হয়, তার মানে তুই তার সবগুলোতে যেতে থাকবি? টুম্পার আর কথা বলার ইচ্ছে করল না, সে চুপ করে গেল। বাবা তখন আরেকটু রেগে গেলেন, বললেন, আর্ট ফার্ট এগুলো মাথা থেকে দূর কর। দুনিয়াটা কঠিন জায়গা, আর্ট ফার্ট দিয়ে এখানে কিছু হয় না। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, যেন কোনো একটা চাকরি বাকরি পাস, বুঝলি? টুম্পা মাথা নেড়ে জানালো যে সে বুঝেছে। বাবা এখন গজগজ করতে লাগলেন, বললেন, আমি বুঝতে পারি না তোদের এত সময় কেমন করে হয়, যে অত অজায়গা কুজায়গায় খোঁজখবর নেওয়ার সময় হয়। টুম্পা তখন না বলে পারল না, আমি আর খোঁজ নেই নাই। তাহলে আর খোঁজ পেলি কেমন করে? টুম্পা কোনো কথা না বলে তখন তার ঘর থেকে মিসেস হেনরিকসনের চিঠিটা এনে নতুন বাবাকে দিল। বাবা চিঠিটা পড়ে গম্ভীর হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ক্রিস্টিনা হেনরিকসন কে? আমাদের স্কুলের একজন সাবস্টিটিউট টিচার। ও। আম্মু তখন বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়লেন, পড়ে বললেন, কোথাও তো যায় না, নিয়ে যাই না কম্পিটিশনে, আমি ড্রাইভ করে নিয়ে যাব। বাবা চোখ লাল করে বললেন, এই বাসে আমি আর্ট ফার্ট ঢুকতে দেব না, বুঝেছ? আম্মু চুপ করে গেলেন। বিষয়টা এখানেই শেষ হবার কথা, কিন্তু শেষ হলো না। পরদিন স্কুল থেকে বাসায় এসে তালা খুলে ভেতরে ঢুকেছে। বাসায় কেউ নেই। আম্মু মনে হয় লিটনকে নিয়ে গ্রোসারি সেন্টারে গিয়েছেন। টুম্পা ফ্রিজ খুলে একটা হটডগ বের করে মাইক্রোওয়েভে গরম করছে। তখন টেলিফোন বাজল। ফোন ধরে দেখে অন্য পাশে মিসেস হেনরিকসন। মিসেস হেনরিকসন খুশি খুশি গলায় বললেন, টুম্পা, কি খবর তোমার? ভালো মিসেস হেনরিকসন, থ্যাংক ইউ। তুমি আসছো তো আটলান্টিক সিটিতে? এটা খুব প্রেস্টিজিয়াস কম্পিটিশন। তোমার খুব কপাল ভালো, এই বছর এটা আটলান্টিক সিটিতে হচ্ছে। দিনে দিনে ঘুরে চলে আসতে পারবে। মায়ামি না হয় লাস ভেগাসে হলে কি করতে? টুম্পা ইতস্তত করে বলল, তা ঠিক। ঠিক আছে, তাহলে দেখা হবে। মিসেস হেনরিকসন টেলিফোন রেখে দিচ্ছিলেন। টুম্পা তাকে থামালো, বলল, মিসেস হেনরিকসন। কি হলো? আসলে আসলে কি? আসলে আমার যাওয়া হবে না। ও। মিসেস হেনরিকসন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, অন্য কোনো প্রোগ্রাম আছে? না, সেরকম কিছু না। টুম্পা ইতস্তত করে ঠিক কি বলবে বুঝতে পারে না। তাহলে? আসলে আমার বাসা থেকে যেতে দেবে না। কথাটা বুঝতেই মিসেস হেনরিকসনের একটু সময় লেগে গেল। বোঝার পর জিজ্ঞেস করলেন, কেন যেতে দেবে না? টুম্পার মনে হলো ধানাই পানাই না করে সত্যি কথাটাই বলে দেয়া ভালো। বলল, আসলে আমার বাবা মা আমাকে কোথাও যেতে দেয় না। কোথাও যেতে দেয় না? না, স্কুল আর বাসা ছাড়া আমি কোথাও যেতে পারি না। কেন? টুম্পা একটা লম্বা নিঃশ্বাস ফেলল, বলল, আমি জানি না,
তারা অন্য কালচারের মানুষ, এই কালচারকে ভয় পায়। আমার বাবা আর আম্মুর ধারণা আমি বুঝেছি, মিসেস হেনরিকসন বললেন। আমি দেখেছি এরকম আগেও। তোমাকে অনেক ধন্যবাদ মিসেস হেনরিকসন, কিন্তু বুঝতেই পারছো আমার কিছু করার নেই। মিসেস হেনরিকসন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, টুম্পা। হ্যাঁ মিসেস হেনরিকসন। আমি কি তোমার বাবার সাথে কথা বলে দেখব? কোনো লাভ হবে না। উল্টো। উল্টো কি? টুম্পা বলল, উল্টো হয়তো তোমাকে কিছু একটা বলে দেবেন। আমার খুব লজ্জা লাগবে তখন। মিসেস হেনরিকসন শব্দ করে হাসলেন, বললেন, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। আমাকে কেউ কিছু বললে আমি কিছু মনে করি না। তোমার বাবার টেলিফোন নাম্বারটা দাও। টেলিফোন নাম্বারটা দিয়ে টুম্পা ইতস্তত করে বলেই ফেলল, মিসেস হেনরিকসন, আমার বাবা আমার সম্পর্কে অনেক কিছু বলে ফেলতে পারেন। তুমি তার সবকিছু বিশ্বাস করো না। কি বলবে? আমার এই বাবা আসলে আমার মায়ের দ্বিতীয় হাজব্যান্ড। আমার আসল বাবা ছিলেন প্রথম হাজব্যান্ড। সেই বাবার কথা আমার কিছু মনে নেই, কিন্তু শুনেছি বাবা পাগল হয়ে গিয়েছিলেন। তাই আমার নতুন বাবা সবসময় আমাকে বলেন আমার শরীরে পাগলের রক্ত আছে। মিসেস হেনরিকসন থামিয়ে দিয়ে বললেন, ননসেন্স, যত সব বাজে কথা। তুমি এসব কথা বিশ্বাস করো না তো? আমি বিশ্বাস করতে চাই না। গুড। শোনো, তুমি আমার টেলিফোন নাম্বারটা লিখে রাখো। যদি কখনো দরকার হয় আমাকে ফোন করবে, যে কোনো দরকার। থ্যাংক ইউ মিসেস হেনরিকসন। মিসেস হেনরিকসন তার ফোন নাম্বারটা দিয়ে টেলিফোনটা রেখে দিলেন। নতুন বাবা বিকেলে যখন অফিস থেকে এলেন, তখন তার মুখ অস্বাভাবিক গম্ভীর, রাগে থমথম করছে। কোনো কথা না বলে বসে বসে টেলিভিশনে হিস্ট্রি চ্যানেলে দ্বিতীয় মহাযুদ্ধের কাহিনী দেখতে লাগলেন। নতুন বাবা জন্মেও এসব দেখেন না। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে মেজাজ খারাপ। খাবার টেবিলেও কিছু না বলে খেতে লাগলেন। হাত ধুয়ে উঠে যাবার আগে আম্মুকে বললেন, টুম্পার একজন টিচার কালকে সকালে টুম্পাকে তুলে নিয়ে যাবে। আম্মু বললেন, কোন টিচার? নাম ভুলে গেছি। কেন তুলে নিবে? কোথায় তুলে নিবে? কি যেন একটা আর্ট কম্পিটিশনে। আম্মু জিজ্ঞেস করলেন, আটলান্টিক সিটিতে? নতুন বাবা থমথমে মুখে বললেন, হ্যাঁ। তারপর উঠে বেডরুমে ঢুকে গেলেন। লিটন আম্মুর পিছনে ঘুরঘুর করে বলতে লাগলো, আমি যাব আম্মু, আমিও আটলান্টিক সিটি যাব। খুব ভোরবেলা একটা বড় ভ্যানে করে মিসেস হেনরিকসন টুম্পাদের বাসায় হাজির হলেন। দুবার চাপা স্বরে হর্ন দিতেই টুম্পা তার ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। মিসেস হেনরিকসন চোখ নাচিয়ে বললেন, কি খবর আমাদের আর্টিস্ট, কম্পিটিশনের জন্য রেডি? টুম্পা একটু হাসির ভঙ্গি করে মাথা নাড়ল। মিসেস হেনরিকসন দরজা খুলে দিয়ে বললেন, নাও ওঠো। টুম্পা মিসেস হেনরিকসনের পাশে বসল। সাথে সাথে মিসেস হেনরিকসন ভ্যান ছেড়ে দিলেন। টুম্পা সিট বেল্ট বেঁধে নিয়ে বলল, তুমি আমার বাবাকে কি বলেছিলে মিসেস হেনরিকসন? কেন? আমাকে তোমার সাথে যেতে দিচ্ছেন, এটা অসম্ভব একটা ব্যাপার। তাছাড়া? তাছাড়া কি? তাছাড়া কাল রাতে আমার বাবার মেজাজ অসম্ভব খারাপ ছিল। মনে হচ্ছিল আমাকে ধরে কাঁচা খেয়ে ফেলবেন। তুমি কি বলেছিলে? মিসেস হেনরিকসন হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দেবার ভঙ্গি করে বললেন, বিশেষ কিছু বলিনি, শুধু একটু আইনের ভয় দেখিয়েছি। আইনের ভয়? হ্যাঁ। সেটা কি রকম? বলেছি যে একজন ছেলে বা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বাসায় আটকে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি একজন সার্টিফাইড টিচার। যদি এডুকেশন বোর্ডের কাছে অভিযোগ করি তাহলে স্টেট অ্যাকশন নিতে পারে। এইসব আগডুম বাগডুম। টুম্পা হিহি করে হেসে ফেলল, এগুলো কি সত্যি কথা? আরে ধ্যাত, মিসেস হেনরিকসন হাসলেন। স্টেট যদি এত কাজের হতো তাহলে তো দেশের চেহারাই পাল্টে যেত। টুম্পা বলল, তুমি আমার বাবাকে খুব ভয় পাইয়ে দিয়েছ। মিসেস হেনরিকসন বললেন, আসলে আমি এমন কিছু ভয় দেখাইনি। তোমার বাবা মানুষটাই ভীতু। মিসেস হেনরিকসন ছোট রাস্তা থেকে একটু বড় রাস্তায় উঠে বললেন, টুম্পা, তোমাকে একটা জিনিস বলে রাখি। আমি যে অনেক হইচই করে তোমাকে এই কম্পিটিশনে নিয়ে যাচ্ছি, সেটা থেকে তোমার যেন কোনো ভুল ধারণা না হয়। কি ভুল ধারণা? ছবি আঁকা হচ্ছে একটা ক্রিয়েটিভ কাজ। গল্প কবিতা লেখাও হচ্ছে ক্রিয়েটিভ কাজ। ক্রিয়েটিভ কাজের মাঝে কোনো কম্পিটিশন হয় না। কম্পিটিশন ব্যাপারটাই হচ্ছে এক ধরনের ছেলে মানুষই। আমি কম্পিটিশন পছন্দ করি না, কারণ কম্পিটিশনে একজন আরেকজনকে হারাতে চেষ্টা করে। আসলে একজন কখনোই আরেকজনকে হারাতে চেষ্টা করবে না, সবসময় আরেকজনকে জিতিয়ে দেবার চেষ্টা করবে। তাহলে সবাই জিতবে।
আমি তোমাকে কিন্তু কম্পিটিশনে জেতার জন্য নিয়ে যাচ্ছি না। তাহলে কিসের জন্য নিয়ে যাচ্ছ? আমি তোমাকে কম্পিটিশনে অংশ নেবার জন্য নিয়ে যাচ্ছি। এখানে অংশ নিলেই তুমি ঠিক তোমার মতো আরো অনেক শিল্পীদের দেখা পাবে। তাদের সাথে সময় কাটাতে পারবে, কথা বলতে পারবে। বুঝতে পারছো? বুঝেছি। যদি কম্পিটিশনে জেতার চেষ্টা করো আর যদি না যেতো তাহলে মন খারাপ হবে। আর যদি শুধু অংশ নাও, জেতার চেষ্টা না করো, তাহলে আনন্দ পাবে। বুঝেছো? টুম্পা আবার মাথা নাড়ল, বলল, বুঝেছি। বড় রাস্তাটা প্রিয়ওয়েতে উঠে যাচ্ছিল। মিসেস হেনরিকসন প্রিয়ওয়েতে না উঠে তার পাশের বিশাল পার্কিং লটে ঢুকে গেলেন। টুম্পা অবাক হয়ে বলল, এখানে ঢুকছো কেন? অন্যরা যারা যাবে তারা সবাই এখানে আসবে। আর কারা যাবে? তোমাদের ক্লাসের ছেলে মেয়েরা। আমি যখন বুঝতে পেরেছি তোমাকে তোমার বাবা মা বাসা থেকে বের হতে দেয় না, তখন আমার মনে হয়েছে টিপিক্যাল আমেরিকান টিনেজাররা কিভাবে ফুর্তি করে তোমার সেটা দেখা দরকার। মিসেস হেনরিকসন চোখ মোটকে বললেন, তুমি কি ভেবেছ শুধু তুমি আর আমি যাব বলে এত বড় ভ্যান নিয়ে রওনা দিয়েছি? কথা বলতে বলতে মিসেস হেনরিকসন তার ভ্যানটা একটা ছোট ঘরের সামনে দাঁড় করালেন এবং টুম্পা অবাক হয়ে দেখল তার ক্লাসের অনেক ছেলে মেয়ে হৈ হৈ করতে করতে এগিয়ে এলো। মিসেস হেনরিকসন টুম্পার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এতগুলো টিনেজারকে আমি একা নিয়ে যেতে সাহস করিনি, তাই আমার সাথে জেসিকার মাও যাচ্ছেন। জেসিকার মা মিসেস রবার্টসন আমার পাশে বসবেন। তুমি যাও, পিছনে তোমার বন্ধুদের সাথে বসো। টুম্পা দরজা খুলে বের হয়ে এলো এবং সব ছেলে মেয়ে তাকে ঘিরে চেঁচামেচি করতে লাগলো। জেসিকার মা মিসেস রবার্টসন বললেন, আমরা যাচ্ছি একটা কম্পিটিশনে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যাচ্ছ ফুটবল খেলতে। মাইকেল দাঁত বের করে হেসে বলল, আমরা তো আগে কখনো আর্ট কম্পিটিশনে যাই নাই, তাই ফুটবল খেলার মতো করেই আর্ট কম্পিটিশন করে ফেলবো। জেসিকা বলল, টুম্পা যখন ছবি আঁকবে আমরা তখন চারপাশে ঘিরে লাফাবো আর চিৎকার করব, সাবাস টুম্পা, সাবাস। জেসিকার কথা শুনে সবাই হি হি করে হাসতে লাগলো। আটলান্টিক সিটিতে পৌঁছাতে 3 ঘন্টার মতো সময় লেগে গেল। মাঝখানে কিছু একটা খাওয়ার জন্যে খানিকক্ষণের জন্য থামা হয়েছিল, কিন্তু এতগুলো টিনেজারকে নামানোর পর আবার সবাইকে একত্র করে ভ্যানে তুলতে অনেকক্ষণ সময় লেগে গেল। তা না হলে আরো কিছুক্ষণ আগে পৌঁছানো যেত। আটলান্টিক সিটিতে যাবার সময় টুম্পা অবাক হয়ে আবিষ্কার করলো এই বয়সের ছেলেমেয়েরা যখন একসাথে থাকে তখন কোনো কারণ ছাড়াই তাদের লাগাম ছাড়া আনন্দ হতে থাকে। তারা যেটাই করে সেটাকেই মনে হয় মজার, সেটা নিয়েই তারা হাসাহাসি করে, গড়াগড়ি খেতে থাকে। প্রথম প্রথম টুম্পার একটু জড়তা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মাঝেই সে তাদের সবার একজন হয়ে গেল। আটলান্টিক সিটি পৌঁছে কনভেনশন সেন্টারটা খুঁজে বের করে ভ্যানটাকে পার্ক করে সবাই ছুটতে ছুটতে যখন কনভেনশন সেন্টারে গেটে এসে পৌঁছেছে তখন কম্পিটিশন প্রায় শুরু হয়ে গেছে। গেটে সবাই আবিষ্কার করলো টুম্পা ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারবে না। ছবি আঁকার জন্য সময় দেওয়া হবে 3 ঘন্টা, তারপর সবাই ভেতরে ঢুকতে পারবে। ছবিগুলো তখন টানিয়ে দেওয়া হবে, বিচারকেরা ঘন্টা 2 সময় নেবেন, তারপর ফলাফল ঘোষণা করা হবে। ভেতরে টুম্পা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না শুনে প্রথমে সবাই একটু চেঁচামেচি করলো। মিসেস হেনরিকসন তখন তাদের শান্ত করলেন। কাছেই আটলান্টিক মহাসমুদ্র, তার বেলাভূমিতে গিয়ে সবাই সময় কাটাতে পারবে। বয়স কম বলে কেউ ক্যাসিনোতে ঢুকতে পারবে না, কিন্তু ক্যাসিনোর পাশেই আছে বিশাল বোর্ডওয়াক, সেখানে সবার জন্য হাজারো রকমের স্ফূর্তির ব্যবস্থা আছে। তখন সবাই টুম্পাকে বিদায় জানিয়ে ছবি আঁকার জন্য ভেতরে পাঠিয়ে দিল। টুম্পা তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুঁজে খুঁজে তার জায়গাটা বের করলো। সবাই এর মাঝে চলে এসেছে। চারিদিকে নানা বয়সী ছেলে মেয়ে বোর্ডে কাগজ লাগিয়ে গম্ভীর মুখে বসে আছে। সামনে একটা পোডিয়াম, সেখানে শুকনো চেহারার একজন বয়স্কা মহিলা মাইক্রোফোনের প্রতিযোগিতার নিয়ম কানুনগুলো বলে দিচ্ছেন। কম বয়সী একটা মেয়ে বড় পিতলের একটা ঘণ্টা নিয়ে দাঁড়িয়েছিল। সেটাতে কাঠের একটা হাতুড়ি দিয়ে ঢং করে একটা ঘণ্টা বাজিয়ে দিতেই কনভেনশন সেন্টারের ছেলেমেয়েরা হাতে পেন্সিল তুলে নিয়ে স্কেচ করতে শুরু করে। টুম্পা তার ডানে এবং বামে তাকালো। প্রায় তার বয়সী ছেলেমেয়েরা হাঁটু ছড়িয়ে বসে কোলে বোর্ডটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সামনে ছবি আঁকার সরঞ্জাম সাজানো। টুম্পা কিছুক্ষণ চুপ করে বসে রইল। মিসেস হেনরিকসন বলে দিয়েছেন তাকে এই প্রতিযোগিতায় জিততে হবে না, তাকে শুধু অংশ নিতে হবে। সে জেতার চেষ্টা করবে না, শুধু সুন্দর করে মমতা দিয়ে একটা ছবি আঁকবে। কি আঁকবে সে? যশোর রোড। হ্যাঁ, তার মাথায় এখনো মৌসুমী ভৌমিকের গাওয়া সেই গানটি গুনগুন করছে।
সে যশোর রোডেরই একটা ছবি আঁকবে। একটা মা তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে যশোর রোডে দাঁড়িয়ে আছে। শিশুটির মুখে ভয় এবং বিস্ময়। মায়ের চোখে মুখে একই সঙ্গে দুঃখ, বেদনা, হতাশা আর ক্রোধ। পিছনে আরো অসংখ্য মানুষ। বহুদূরে দেখা যাচ্ছে আগুনের লকলকে শিখা। টুম্পা বুক থেকে একটা নিঃশ্বাস বের করে বোর্ডের উপর ঝুঁকে পড়ে। ঠিক কিভাবে 3 ঘন্টা পার হয়েছে টুম্পা বলতে পারে না। যখন একজন এসে নরম গলায় বলল, মেয়ে, তোমার সময় শেষ, তখন যেন সে চেতনা ফিরে পেল। ছবিটি এখনো শেষ হয়নি। আহা, সে যদি আরো কিছুক্ষণ সময় পেত। টুম্পা যখন ছবি আঁকার সরঞ্জামগুলো তার ব্যাগের ভেতর ঢুকাচ্ছে, তখন সে তাদের দলটিকে আবিষ্কার করল। কয়েকজনের মাথায় বিচিত্র টুপি, মুখে রং মাখানো, কারো গলায় বিচিত্র মালা, কিংবা হাতে কটকটে লাল রঙের খেলনা। সবাই টুম্পার দিকে ছুটে এলো। তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করল, কেমন হয়েছে, কেমন হয়েছে তোমার ছবি? টুম্পা একটু হাসার চেষ্টা করে বলল, শেষ করতে পারিনি। জেসিকা চোখ কপালে তুলে বলল, 3 ঘন্টাতেও শেষ করতে পারোনি? কি আঁকছিলে তুমি, পিকাসোর গুয়ের্নিকা? টুম্পা হেসে ফেলল, বলল, না, গুয়ের্নিকা না, এমনি একটা ছবি, আসলে সময়ের দিকে খেয়াল ছিল না। জিম জানতে চাইল, কেমন হয়েছে? যেটুকু শেষ হয়েছে সেটুকু খারাপ হয় নাই। মাইকেল জিজ্ঞেস করল, প্রাইজ পাবে? টুম্পা মাথা নেড়ে বলল, মিসেস হেনরিকসন বলেছেন প্রাইজের জন্য কখনো ছবি আঁকতে হয় না। ড্যানিয়েল গলা নামিয়ে বলল, মাঝে মাঝে আঁকলে দোষ হবে না, ফার্স্ট প্রাইজ $2000। মাইকেল বলল, 2000? সর্বনাশ, এত টাকা দিয়ে কি করবে? টুম্পা বলল, যে সেই টাকাটা পাবে তাকে সেটা চিন্তা করতে দাও। আমার এখন খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবো, চলো। তখন সবাই একসাথে হৈ হৈ করে উঠল, বলল, চলো যাই, চলো, আমাদেরও খুব খিদে পেয়েছে, কাছেই একটা ম্যাকডোনাল্ড আছে। খেয়ে দিয়ে তারা যখন ফিরে এসেছে, তখন সব ছবিগুলো কনভেনশন সেন্টারের দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে। সবাই ঘুরে ঘুরে সেই ছবিগুলো দেখছে। বিচারকদের হাতে কাগজ, নাকের ডগায় চশমা। তারা খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখছেন। তারা নিশ্চয়ই ছবির মাঝে অন্য কিছু একটা খোঁজেন, কারণ খুব সুন্দর করে আঁকা একটা ছবি পাশ কাটিয়ে সাদামাটা একটা ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে নিজেদের মাঝে কথা বলেন। সবাই মিলে টুম্পার ছবিটা খুঁজে বের করলো। জেসিকা চোখ বড় বড় করে বলল, বাহ, কি চমৎকার! জিম জিজ্ঞেস করলো, তুমি যে বললে শেষ করনি, কোথায়? এটা তো শেষ হয়েছে। টুম্পা মাথা নাড়ল, বলল, না, শেষ হয়নি। কোন জায়গাটা শেষ হয়নি? টুম্পা বলল, তুমি যদি দেখে বুঝতে না পারো তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো না। জিম ঘাড় ঝাঁকিয়ে হাল ছেড়ে দিয়ে অন্য ছবিগুলো দেখতে চলে গেল। ঠিক সময় মতো অনুষ্ঠানের শেষ পর্ব শুরু হয়েছে। আয়োজকদের একজন প্রথমে সবাইকে অভ্যর্থনা জানালেন। তারপর স্থানীয় একজন মহিলা শিল্পীকে একটা পদক দেওয়া হলো। পদকটি নিয়ে সেই মহিলা শিল্পী ভদ্রতার 2-1টি কথা বললেন। তারপরেই পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল। এ ক্যাটাগরিতে প্রথম হলো একটি কালো ছেলে। সে যখন পুরস্কার নিতে গেল, তখন তাকে দেখে কারো সন্দেহ থাকে না যে সে বড় হয়ে একজন সত্যিকারের শিল্পী হবে। মাথায় এলোমেলো চুল, ঢিলেঢালা বিবর্ণ টি-শার্ট, ঢুলু ঢুলু চোখ। দ্বিতীয় হলো সোনালি চুলের ফুটফুটে একটি মেয়ে। তৃতীয় হলো 2 জন, একটি ছেলে একটি মেয়ে। পুরস্কারটা কিভাবে 2 জন ভাগ করে নেবে সেটা ঠিক করতে আয়োজকদের খানিকক্ষণ মাথা ঘামাতে হলো। বি ক্যাটাগরির পুরস্কার ঘোষণার ঠিক আগে আগে টুম্পার বুকটা ধুকপুক করতে লাগলো। সে জানে এখানে যারা ছবি আঁকতে এসেছে তারা সবাই খুব সুন্দর ছবি আঁকতে পারে। কম্পিটিশন শেষ হবার পর টুম্পা ঘুরে ঘুরে ছবিগুলো দেখেছে। অনেকেই একেবারে অসাধারণ। মিসেস হেনরিকসন বলেছেন, ছবি আঁকা হচ্ছে একটা সৃজনশীল কাজ। সৃজনশীল কাজে কোনো কম্পিটিশন হয় না। টুম্পা নিজেকে বোঝানোর চেষ্টা করলো, আজকেও কোনো কম্পিটিশন নেই। পুরস্কার পাওয়া বা না পাওয়াতে কিছু আসে যায় না। সবাই মিলে আনন্দ করেছে, সেটাই সবচেয়ে বড় কথা। এত সবকিছু জানার পরেও টুম্পার বুক ধুকপুক করতে লাগলো। প্রথম পুরস্কারের নাম ঘোষণা করা হলো। একজন হিস্পানিক ছেলে। সে আনন্দে চিৎকার করতে করতে স্টেজে ছুটে যায়। মেডেলটা গলায় ঝুলিয়ে সে $2000 চেক ভরা খামটা প্রায় ছিনিয়ে নিয়ে স্টেজে নাচতে থাকে। তার আনন্দ প্রকাশের ভঙ্গিটা এত আন্তরিক যে সবাই হাসতে হাসতে হাততালি দিতে থাকে।
এবারে দ্বিতীয় পুরস্কারের নাম ঘোষণা করা হবে। টুম্পার কাছে মনে হয় সবকিছু কেমন যেন থেমে থেমে যাচ্ছে। মানুষটি যেন খুব ধীরে ধীরে মাইক্রোফোনের সামনে এলো। তারপর সে ধীরে ধীরে হাতের কাগজটা খুলে নামটি দেখল। তারপর মাইক্রোফোনের সামনে মুখ এগিয়ে নিল নামটি উচ্চারণ করবার জন্যে। টুম্পার মনে হলো নামটি উচ্চারণ করতে গিয়ে মানুষটি যেন থেমে গিয়েছে, স্থির হয়ে গেছে অনন্তকালের মতো। টুম্পা রায়হান। হঠাৎ করে টুম্পা তার নিজের নামটা শুনতে পায়। কয়েক মুহূর্ত লাগলো তার বুঝতে যে সত্যিই দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছে। কোনো মতে সে উঠে দাঁড়ালো। তার চারপাশে যারা বসে আছে তারা লাফিয়ে চিৎকার করে কনভেনশন হলের ছাদ পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করছে। টুম্পা হেঁটে হেঁটে স্টেজে গেল। বয়স্ক একজন মানুষ তার গলায় মেডেল পরিয়ে দিলেন। $1,500 একটা চেক ধরিয়ে দিলেন আরেকজন। টুম্পা স্টেজ থেকে নিচে নেমে আসছিল। তখন কাগজপত্র হাতে একজন টুম্পার দিকে তাকিয়ে সুন্দর করে হাসল, বলল, অসাধারণ ছবি, শেষ করার সময় পেলে না, আফসোস। টুম্পা কি বলবে বুঝতে না পেরে একটু হাসার চেষ্টা করল। মানুষটি আবার বলল, ছবি আঁকা ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যেও না যেন। টুম্পা বলল, হব না। মানুষটি হঠাৎ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ছবিটার নাম দিয়েছ যশোর রোড। যশোর রোড মানে কি? 1971 সালে আমাদের দেশে যখন যুদ্ধ হচ্ছিল তখন যশোর রোড দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে গিয়েছিল। খুব সুন্দর একটা কবিতা আছে এর উপরে, অ্যালেন গিন্সবার্গের লেখা। তাই নাকি? অ্যালেন গিন্সবার্গ আমারও খুব প্রিয় কবি। মানুষটি কাগজগুলো নিয়ে সরে যায়। টুম্পা তখন নিচে নেমে এলো। ক্লাসের সবাই তাকে ধরে জাপটাজাপটি করছে। জিম খামটা খুলে $1,500 চেকটা বের করে এনেছে। ড্যানিয়েল জিজ্ঞেস করলো, টুম্পা, তুমি কি করবে $1,500 দিয়ে? বাংলাদেশে যাবার জন্য প্লেনের টিকিট কিনবো। কথাটা বলার আগের মুহূর্তেও টুম্পা জানতো না সে এই কথাটা বলবে। বলে ফেলার পর সে বুঝতে পারল অবশ্যই সে এই কথাটিই বলবে, তা না হলে কি বলবে সে? সবুজ দেশ। প্লেনের জানালাটা উপরে তুলে টুম্পা বাইরে তাকায়। চারিদিক অন্ধকার। তার মাঝে বহুদূরে বিস্তৃত একটা পর্বতমালা সোনালি আলোতে চকচক করছে। প্লেনটা এখন নেপালের পাশ দিয়ে যাচ্ছে, কাজে এটা নিশ্চয়ই হিমালয় পর্বতমালা। এর মাঝে কোনো একটা নিশ্চয়ই এভারেস্ট। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালাকে সে দেখছে। নিজের চোখে না দেখলে সে কি জানতো ভোররাতে সূর্যের প্রথম আলোতে হিমালয় পর্বতের রং হয় কাঁচা সোনার মতো? টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটা নিঃশ্বাস ফেলল। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে সে সত্যি সত্যি বাংলাদেশে যাচ্ছে, একা। তাকে যেতে দেবেই না এবং সে যাবেই। এই নিয়ে গত কয়েকটা সপ্তাহ যে কিভাবে কেটেছে সেটা শুধু টুম্পাই বলতে পারবে। সে যখন প্রথমবার বলেছিল একদিন সে বাংলাদেশে বেড়াতে যাবে, সেটা ছিল একটা কথার কথা। কথাটা সে খুব জোর দিয়ে বলেনি। বিষয়টা ছিল অনেকটা ভবিষ্যৎ কল্পনার মতো। তার নতুন বাবা যখন তার সেই কল্পনাটাকে নিয়ে টিটকারি দিতে শুরু করলেন, তখন সেই কল্পনাটা আস্তে আস্তে কিভাবে জানি সত্যিকারের একটা প্রতিজ্ঞা হয়ে গেল। কিভাবে যাবে সে জানত না। তার বাবা কোনোদিনই তার পিছনে এতগুলো টাকা খরচ করবে না। কিন্তু তারপরেও টুম্পা জানত সে একদিন বাংলাদেশে যাবেই যাবে। আটলান্টিক সিটিতে আর্ট কম্পিটিশনে দ্বিতীয় পুরস্কার হিসেবে $1,500 পেয়ে যাবার পর হঠাৎ করে টুম্পা আবিষ্কার করল তার বহুদিনের একটা কল্পনা সত্যি হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। আর পুরো ঝামেলাটাই শুরু হয়েছে তখন। নতুন বাবার সাথে টুম্পার কখনোই একটা আন্তরিক সম্পর্ক হয়নি। যখন তার মায়ের সাথে বিয়ে হয় সে ছিল অনেক ছোট। পুরো ব্যাপারটা ছিল এক ধরনের বিভীষিকার মতো। সে ধরেই নিয়েছিল যে মানুষটি আম্মুকে তার কাছ থেকে আলাদা করে ফেলেছে সেই মানুষটি ভালো মানুষ না। তার নতুন বাবা কোনোদিন সেই ভুল ভাঙানোর চেষ্টা করেননি। যতদিন গিয়েছে টুম্পা টের পেয়েছে তার নতুন বাবা আসলে তার সত্যিকারের বাবা না, তার আম্মুকে বিয়ে করা একজন মানুষ। তার নতুন বাবা কোনোদিন তাকে সত্যিকার অর্থে আদর করেননি, বড়জোর তাকে সহ্য করেছেন। বড় একজন মানুষ হয়েও ছোট একটি মেয়েকে তাচ্ছিল্য করেছেন। টুম্পার অনেক ছোটখাটো শখকে গলা টিপে মেরেছেন। বাংলাদেশে যাওয়া নিয়ে তার শখটুকুকে টুম্পা প্রথমবার মরে যেতে দেয়নি। সেটার জন্য রীতিমতো যুদ্ধ করেছে। বাবা কথাবার্তায় অনেকবার বলেছেন বাংলাদেশটা কত ভয়ঙ্কর সেটা টুম্পাকে বোঝানোর জন্যে তাকে একদিন বাংলাদেশে পাঠাবেন। কিন্তু যখন টুম্পা নিজেই বাংলাদেশ যাবার জন্য প্রস্তুত হলো
বাবা পুরোপুরি বেঁকে বসলেন। ঠিক কারণটা কি বাবাও পরিষ্কার করে বলেন না, টুম্পাও বুঝতে পারে না। কিভাবে কি হলো কে জানে। টুম্পাও গো ধরে বসল, সে বাংলাদেশে বেড়াতে যাবেই। দুজনের মাঝে রীতিমতো যুদ্ধ, অনেকটা কে হারে কে যেতে অবস্থা। শেষ পর্যন্ত কি হতো কে জানে, কিন্তু আম্মু বিষয়টাকে সামলে নিয়েছেন। দেশে ছোট বোনের সাথে কথা বলে বাংলাদেশে টুম্পার থাকার ব্যবস্থা করেছেন এবং বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছেন। টুম্পা তার নিজের টাকা দিয়ে প্লেনের টিকিট কেটেছে। বাংলাদেশ কনসুলেট থেকে পাসপোর্টে ভিসার প্রয়োজন নেই সিল বসিয়েছে। দেশে তার ছোট খালা আর খালাতো ভাই বোনের জন্য উপহার কিনেছে। ছবি তোলার জন্য ডিজিটাল ক্যামেরা কিনেছে। তারপর একদিন জেএফকে এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে বসেছে। এখন গ্রীষ্মকালীন ছুটি, টুম্পা যাচ্ছে মাত্র 4 সপ্তাহের জন্যে, কিন্তু তারপরেও প্লেনে ওঠার সময় আম্মুর চোখ ছলছল করতে লাগলো। টুম্পা প্লেনের সিটে হেলান দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। বাংলাদেশে তার এই ভ্রমণটা আসলে শুধু ভ্রমণ না, এটা একদিক দিয়ে একটা চ্যালেঞ্জ, অন্য দিক দিয়ে একটা তীর্থযাত্রায় যাবার মতো। সে এখান থেকে ঘুরে গিয়ে বলতে চায়, যেখানে আমার জন্ম হয়েছিল আমি সেই জায়গাটা দেখে এসেছি, আমি সেই মাটিতে পা রেখেছি, সেই বাতাসে নিঃশ্বাস নিয়েছি, সেই পানিতে শরীর ভিজিয়েছি। কেন সে এটা করতে চায় সে জানে না, সেটা নিয়ে টুম্পা মাথাও ঘামায় না। সবকিছুরই যে একটা ব্যাখ্যা থাকবে সেটা কে বলেছে। টুম্পা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। খুব ধীরে ধীরে বাইরে আলো হয়ে আসছে। সে যেখান থেকে আসছে সেখানে দিন শেষ হয়ে এখন অন্ধকার, আর এখানে ঠিক তার উল্টো। বিষয়টা চিন্তা করেই টুম্পার কেমন জানি অবাক লাগতে থাকে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ছাড়া ছাড়া এক ধরনের ঘুমে টুম্পার 2 চোখ বন্ধ হয়ে আসে। টুম্পার যখন ঘুম ভাঙল তখন বিশাল প্লেনটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। টুম্পা জানালা দিয়ে নিচে তাকায়। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বিশাল নদী তার ভেতর দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে। প্লেনটা ধীরে ধীরে নিচে নামছে। একটু পরপর কালো মেঘে ঢেকে যাচ্ছে চারিদিক। পরের মুহূর্তে আবার সব মেঘ কেটে ঝকঝকে নীল আকাশ। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এটি সেই দেশ যে দেশে তার জন্ম হয়েছিল। প্লেনটা শেষ পর্যন্ত রানওয়েতে ল্যান্ড করল। তারপর ধীরে ধীরে ট্যাক্সি করে টার্মিনালের দিকে এগোতে থাকে। টুম্পা মনে মনে অনুমান করেছিল দেখবে ছোট একটা এয়ারপোর্ট, কিন্তু আসলে বেশ বড়। অনেকগুলো ছোট বড় প্লেন সারি বেঁধে দাঁড়িয়ে আছে। প্লেনটা থামার সাথে সাথে যাত্রীদের সবার মাঝেই বেশ একটা হুটোপুটি লেগে গেল। সবাই নিজের ব্যাগ নামিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, আর কিছুক্ষণের মাঝেই সবাই প্লেন থেকে নামতে শুরু করে। প্লেন থেকে নামার সাথে সাথে তাকে গরমের একটা হলকা এসে আঘাত করে। এটাই তাহলে বাংলাদেশের গরম? সবাই ব্যস্ত ভঙ্গিতে হাঁটছে। তাদের পিছু পিছু বেশ খানিকটা জায়গায় এসে টুম্পা একটা বড় হলঘরের মতো জায়গায় হাজির হলো। সেখানে অনেক মানুষ, তারা ইমিগ্রেশনের ভেতর দিয়ে যেতে চেষ্টা করছে। টুম্পা অবাক হয়ে গেল, এত সকালে এত মানুষ কোথা থেকে এসেছে। টুম্পার আমেরিকান পাসপোর্ট, তাই সে বিদেশিদের জন্য আলাদা লাইনটিতে দাঁড়িয়েছে। এই লাইনের মানুষগুলোর শুধু পাসপোর্টগুলোই বিদেশি, মানুষগুলোর বেশিরভাগই এই দেশেরই। টুম্পা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে এবং খুব ধীরে ধীরে লাইনটা এগোতে থাকে। তার পাশে অনেকগুলো লাইন বাংলাদেশের মানুষের জন্যে। সেগুলোতে খুব ঝামেলা হচ্ছে, লাইনগুলো মোটেই এগোচ্ছে না, এবং যারা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে তাদের মেজাজ গরম হয়ে উঠছে। টুম্পা কারণটা কিছুক্ষণের মাঝেই বুঝে গেল। যে পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আছে তারাই ঝামেলা করছে। ভালো পোশাক পরা মানুষগুলোকে লাইন ভেঙে সামনে নিয়ে যাচ্ছে। মিলিটারির অনেকগুলো মানুষ এসে লাইন ভেঙে সবার আগে চলে গেল। টুম্পা বাজি ধরে বলতে পারে এই মানুষগুলোকে সারা জীবন শুধু নিয়ম মেনে চলার কথা শেখানো হয়েছে। অন্য কেউ নিয়ম ভাঙলে তারা নিশ্চয়ই রেগে আগুন হয়ে যায়, অথচ এখন তারাই কি সুন্দর নিয়ম ভেঙে সবার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। টুম্পা পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একজন মানুষটি বলল, হ্যাঁ? টুম্পা বুঝতে পারল সে প্রশ্নটা করে ফেলেছে ইংরেজিতে। এই মানুষটা একেবারে সাধারণ চেহারার মানুষ, নিশ্চয়ই ইংরেজি জানে না, তাই এবার বাংলাতে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? মানুষটা বলল, দুবাই। ও, এখন হঠাৎ করে টুম্পা বুঝতে পারল
এত সকালে এয়ারপোর্টে কেন এত ভিড়? ইন্টারনেট থেকে সে জেনেছে বাংলাদেশের অনেক মানুষ মিডল ইস্টে কাজ করতে যায়। সেরকম মানুষদের নিয়ে নিশ্চয়ই একটা প্লেন এসেছে। এই মানুষগুলো নিশ্চয়ই সেই প্রবাসী শ্রমিক। টুম্পা আবার কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখন হঠাৎ কোথা থেকে একটা পুলিশ এসে এই মানুষগুলোকে যাচ্ছে তাই ভাবে গালাগাল করতে লাগলো। টুম্পা এত অবাক হলো বলার নয়। বাংলাদেশের পুলিশরা এরকম কেন? আমেরিকাতে পুলিশেরা তো খুব ভদ্র ব্যবহার করে। টুম্পা খানিকক্ষণ চেষ্টা করলো বোঝার জন্যে পুলিশটা কেন মিডল ইস্ট থেকে ফিরে আসা শ্রমিকের সাথে এত খারাপ ব্যবহার করছে। বুঝতে না পেরে পুলিশটাকে জিজ্ঞেস করলো, আপনি এই প্যাসেঞ্জারের সাথে এরকম ব্যবহার করছেন কেন? আর বলবেন না, পুলিশটা মুখ খিচিয়ে বলে। এই যন্ত্রণারা মিডল ইস্টে গিয়ে ঘর ঝাড়ু দেয় আর দেশে এসে ভাব করে যেন এক একজন একটা লাট সাহেব। টুম্পা খুব অবাক হলো তার কথা শুনে। বলল, আপনি জানেন এরা বাংলাদেশের জন্য কত ফরেন কারেন্সি আনেন? পুলিশটা একটু থতমত খেয়ে হাত নেড়ে বিষয়টা উড়িয়ে দেবার ভঙ্গি করল। সেটা দেখে টুম্পার মেজাজ আরো খারাপ হয়ে গেল। সে গলা উঁচিয়ে বলল, এরা বাংলাদেশে রেমিটেন্স পাঠান $8 বিলিয়ন। 8। $1 বিলিয়ন কত টাকা জানেন? 7,000 কোটি টাকা। বুঝেছেন? পুলিশটা কি বুঝেছে কে জানে। সে একবার চোখ পিটপিট করে তাকালো। টুম্পা বলল, আপনার এই সুন্দর পোশাক, এই এয়ারপোর্ট, আপনার বেতন সবকিছুই মানুষগুলো উপার্জন করে আনে, আর আপনারা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? ছি। টুম্পা মনে হয় গলা একটু উঁচিয়ে কথা বলে ফেলেছিল, কারণ দেখা গেল রেগে খাপ্পা হয়ে থাকা শ্রমিকেরা অনেকেই কান পেতে টুম্পার কথাটা শুনল। তারপর সবাই একটা গর্জন করে উঠল। কেউ একজন বলল, ধর শালা পুলিশকে, কত বড় সাহস আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সাথে সাথে পুরো এয়ারপোর্টে একটা তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। টুম্পা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। দেখে কেউ একজন খপ করে পুলিশটার কলার ধরে ফেলল এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে। হইচই চেঁচামেচি গোলমাল। আরও অনেক পুলিশ কোথা থেকে হাজির হয়। পুলিশের বাঁশি বাজতে থাকে। মানুষজনের চিৎকার, দাপাদাপি, হুটোপুটিতে পুরো এলাকাটা সরগরম হয়ে যায়। টুম্পার সামনে একজন বিদেশিনী দাঁড়িয়ে পুরোটা অবাক হয়ে দেখছিল। সে ঘুরে টুম্পার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি বলে এই সব মানুষগুলোকে এভাবে খেপিয়ে দিলে? টুম্পা মাথা নাড়ল, বলল, আমি এমন কিছু বলিনি। মানুষগুলো মনে হয় খেপেই ছিল। খেপে ওঠার কারণে অবশ্য একটু লাভ হলো। আরও কয়েকটা কাউন্টার খুলে তাড়াতাড়ি সবাইকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেয়া হলো। টুম্পা ইমিগ্রেশন থেকে বের হয়ে কনভেয়ার বেল্টের উপর থেকে খুঁজে তার সুটকেস দুটো বের করে একটা কার্টের উপর তুলে ঠেলে ঠেলে বের হতে থাকে। কাঁচের দেয়ালের অন্য পাশে অনেকে দাঁড়িয়ে আছে। তাদের ভেতর কেউ একজন নিশ্চয়ই তার ছোট খালা, কিন্তু সে তাদের কাউকে চেনে না। প্রথমে বের হওয়া যাক, তারপর খুঁজে বের করবে। কাস্টমসের মানুষগুলো উদাসভাবে বসেছিল। টুম্পাকে কিছু জিজ্ঞেস করল না এবং টুম্পা তার সুটকেস নিয়ে বের হয়ে এলো। বাইরে এসে সে যখন এদিক সেদিক তাকাচ্ছে, তখন হঠাৎ কোথা থেকে টকটকে ফর্সা মোটাসোটা একজন মহিলা এবং তার পিছু প্রায় টুম্পার বয়সী দুজন ছেলে মেয়ে তার দিকে ছুটে এলো। মোটাসোটা মহিলাটি বললেন, টুম্পা। টুম্পা কোনো উত্তর দেবার আগেই মহিলাটি তাকে জাপটে ধরে ফেলে তার চোখে মুখে এবং ঘাড়ে চুমু খেতে শুরু করলেন। টুম্পা শুনল চুমু খাবার ফাঁকে ফাঁকে বলছেন, ও মা, তুই কত বড় হয়েছিস, কত বড় আর কত সুন্দর। তোকে আর আমি যেতে দেব না। একটা সুন্দর দেখে জামাই খুঁজে বের করে তোর বিয়ে দিয়ে দেব, ঘর জামাই করে দেব। টুম্পার বয়সী মেয়েটা বিব্রত হয়ে বলল, আম্মু, কি করছো তুমি? কি করছো এসব? মহিলাটি নিশ্চয়ই ছোট খালা হবেন। মেয়েটির কথাকে এতটুকু পাত্তা দিলেন না। টুম্পাকে আরো জোরে জাপটে ধরে বললেন, তুই একেবারে এতটুকুন ছিলি। জন্মের পর আমি সবার আগে তোকে কোলে নিয়েছি। কথা নেই বার্তা নেই, তুই ঝিরঝির করে পেশাব করে দিলি। এবার মেয়েটি আসলেই খুব বিরক্ত হলো। মাকে টেনে সরানোর চেষ্টা করতে করতে বলল, আম্মু, তুমি এখন থামবে? ছোট খালা থামার কোনো লক্ষণ দেখালেন না। টুম্পার চোখে মুখে মাথায় চুমু খেতে খেতে বললেন, কতদিন তোরে দেখি না, আহারে, এই খালার কথা তোর একবারও মনে পড়ে নাই? দুই ভাই বোন মিলে এবারে তার মা আর টুম্পাকে টেনে আলাদা করে বলল। ছেলেটা বলল, টুম্পা আপু, তুমি কিছু মনে করো না। তুমি বাংলাদেশে আসছো, খবর পাবার পর থেকে আম্মুর মোটামুটি মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা বলল, আমাদের কথা সব ভুলে গেছে, এখন খালি তোমার কথা বলে, আর কিচ্ছু বলে না। ছেলেটা বলল,
ও আচ্ছা, আপু তুমি বাংলা বুঝো তো? টুম্পা মাথা নাড়ল, বলল, বুঝি। গুড, ছেলেটা বলল। আমার নাম রুমি, আমি তোমার কাজিন, খালাতো ভাই। মেয়েটা বলল, আমি সুমি, তোমার খালাতো বোন। ছেলেটা বলল, আর এই যে মহিলাটা তোমাকে চেপে ধরে চুমু খাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আম্মু, তোমার খালা। টুম্পা বলল, আমি সেটা আন্দাজ করেছি। টুম্পার ছোট খালা আবার টুম্পাকে চেপে ধরে চুমু খেতে লাগলেন। রুমি আর সুমি অনেক কষ্ট করে তার মাকে টেনে আলাদা করল। ঠিক কী কারণ জানা নেই। টুম্পার মনে হলো বাংলাদেশের মাটিতে ঠিক এভাবেই কোনো একজনের এসে তাকে বুকে জড়িয়ে ধরার কথা ছিল, ঠিক এইভাবে তার ঘাড়ে আর মাথায় চুমু খাবার কথা ছিল। শেষ পর্যন্ত গাড়িতে উঠে তারা যখন রওনা দিয়েছে, তখন ছোট খালা একটানা কথা বলে যেতে লাগলেন। ওই দেখ, এয়ারপোর্টে আরবিতে নাম লিখে রেখেছে। আরবিতে কেন নাম লিখতে হবে? যারা আরব দেশে থাকে, এটা কি তাদের দেশের এয়ারপোর্ট? তারা কি তাদের দেশের এয়ারপোর্টের নাম বাংলাতে লিখবে? তাহলে আমরা কেন আরবিতে লিখব? সবুজ বেবি ট্যাক্সিগুলো দেখেছিস? এগুলোর নাম সিএনজি। খবরদার, একা কখনো সিএনজিতে উঠবি না, উঠলেই তোকে ছিনতাই করে ফেলবে। ছিনতাই করে চোখে গুল লাগিয়ে দেবে। গুল কি জানিস? একরকম মলম, চোখে লাগালে চোখ জ্বলতে থাকে, চোখ খুলতে পারবি না। আর এই যে সিএনজি দেখেছিস, এক মন্ত্রী প্রতি সিএনজিতে 1 লাখ টাকা করে ঘুষ খেয়েছে। এই মোটা এক মন্ত্রী। তোদের আমেরিকাতে কি সিএনজি আছে? নাই। আমি জানতাম থাকবে না। যত ভেজাল জিনিস সব আমাদের দেশে। দেখ টুম্পা, তাকিয়ে দেখ, রাস্তার পাশে খেজুর গাছ লাগিয়েছে। কেন লাগিয়েছে জানিস? মিডল ইস্ট বানাবার জন্য। বাংলাদেশ কি মিডল ইস্ট? এখানে রাস্তার পাশে খেজুর গাছ লাগাবে কেন? বুঝলি টুম্পা, দেশটাকে জঙ্গিরা দখল করার প্ল্যান করছে। কথা নাই, বার্তা নাই, খালি বোমা। তোদের আমেরিকাতেও জঙ্গি আছে, আছে না? টেলিভিশনে দেখালো, এত বড় বড় 2টা দালান গুঁড়া করে দিল। জঙ্গিদের উৎপাত আর ভালো লাগে না। টুম্পা, তোরা কি খাস ওখানে? ভাত খাস তো? আমি ভাত রেঁধে রেখেছি, তার সাথে মুরগি, দেশি মুরগি। ফার্মের মুরগি আমি 2 চোখে দেখতে পারি না। তোদের ওখানে তো সব ফার্মের মুরগি, তাই না? দেশি মুরগি খেয়ে দেখিস, স্বাদ একেবারে জিভে লেগে থাকবে। তবে যা দাম, খালি মুরগি না, সব কিছুর দাম। তুই বিশ্বাস করবি না, একবার শুনি, কাঁচামরিচের কেজি 84 টাকা। 84, বুঝিস তো? 84। তুই বিশ্বাস করবি, আমি নিজের চোখে দেখেছি। রুমি আর সুমি অনেক কষ্ট করে তার মাকে থামালো, থামিয়ে জিজ্ঞেস করলো, প্লেনে কোনো অসুবিধা হয়নি তো? টুম্পা মাথা নাড়ল, না হয়নি। সুমি জিজ্ঞেস করলো, বাংলাদেশ কেমন লাগছে? ভালো, খুব ভালো, শুধু গরম একটু বেশি। আর আর কি? মানুষ অনেক বেশি। রুমি হি হি করে হেসে বলল, এখানে মানুষ কোথায়, এটা তো ফাঁকা। তোমাকে একদিন নিয়ে যাব বঙ্গবাজারে, দেখবে কত মানুষ। সুমি জিজ্ঞেস করলো, তুমি কয়দিন থাকবে? ছোট খালা ধমক দিয়ে বললেন, মেয়েটা এখনো পৌঁছাই নাই, এখনই যাবার কথা বলছিস কেন? টুম্পা বলল, না না ঠিক আছে, 4 সপ্তাহ থাকবো। মাত্র 4 সপ্তাহ? 4 সপ্তাহ মোটেই মাত্র না, 28 দিন। সুমি বলল, অনেক মজা হবে আমাদের, অনেক মজা। টুম্পা মাথা নাড়ল, বলল, হ্যাঁ অনেক মজা হবে। বাসায় পৌঁছানোর পর ড্রাইভার সুটকেস দুটি টেনে টেনে উপরে নিয়ে গেল। রুমি সুমির বাবা টুম্পার ছোট খালু বের হয়ে এলেন। শুকনো পাতলা মানুষ, নাকের নিচে বড় বড় গোঁফ, মাথার চুল সামনের দিকে পাতলা হয়ে এসেছে। টুম্পাকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, এসো মা এসো, ওয়েলকাম টু বাংলাদেশ। টুম্পা বলল, থ্যাংক ইউ। আমি শুনে খুবই অবাক হয়েছি, তুমি নাকি বাংলাদেশে আসার জন্য একেবারে টুথ অ্যান্ড নেইল ফাইট করেছো। টুম্পা কিছু বলল না, একটু হাসার মতো ভঙ্গি করল। ছোট খালু বললেন, সবসময় তো উল্টোটা দেখি, মানুষ আমেরিকা যাবার জন্য টুথ অ্যান্ড নেইল ফাইট করে। টুম্পা আবার একটু হাসির মতো ভঙ্গি করল। ছোট খালু বললেন, তুমি এত শখ করে বাংলাদেশে এসেছ, তোমাকে এখন আমরা কোথায় নিয়ে যাই? এই দেশে তো সেরকম কিছুই নাই। ইন্ডিয়ায় কত কি দেখার আছে, তাজমহল আছে, অজন্তা এলোরা আছে, শান্তিনিকেতন আছে। টুম্পা বলল, আমি কিছু দেখতে আসিনি ছোট খালু, আমি শুধু বাংলাদেশে আসতে চেয়েছি। সেটা অবশ্যই এসে গেছ, তোমার মিশন কমপ্লিট। টুম্পা হাসল, বলল, হ্যাঁ মিশন কমপ্লিট। রুমি বলল,
না আপু, তুমি মিশন কমপ্লিট বলো না। আব্বু আম্মু আমাদের কোথাও নিয়ে যায় না। এখন তোমাকে নিয়ে যেতে হবে। তোমার সাথে সাথে আমরা যাব। কক্সবাজার যাব, রাঙামাটি যাব, সুন্দরবন যাব। ছোট খালু বললেন, টুম্পাকে নিয়ে যাবার কথা, তোদের নিতে হবে কে বলেছে? সুমি বলল, আমাদের না নিয়ে কোথাও যাবার খালি চেষ্টা করে দেখো একবার। ছোট খালা বললেন, ব্যাস অনেক হয়েছে। টুম্পা মা, যা গোসল করে ফ্রেশ হয়ে আয়। তুই সুমির ঘরে থাকবি। তোর সুটকেস নিয়ে গেছে তোর ঘরে। টুম্পা সুটকেস খুলে পরিষ্কার কাপড় বের করে বাথরুমে গেল গোসল করতে। বাথরুম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে, কিন্তু তারপরেও কেমন জানি এক ধরনের বিবর্ণ ভাব রয়েছে। তাদের বাথরুমে গোসল করার আলাদা জায়গা থাকে। গোসল করার সময় শুধু সেই জায়গাটা ভিজে, বাকিটুকু সবসময় শুকনো থাকে। এখানে সেটা নেই। গোসল করলেই পুরো বাথরুম ভিজে থই থই করতে থাকে। টুম্পা অনেকক্ষণ সময় নিয়ে গোসল করল। এক ধরনের ভ্যাপসা গরম। শাওয়ারের ঠান্ডা পানিতে শরীর জড়িয়ে গেল, কিন্তু বাথরুম থেকে বের হবার পর আবার ভ্যাপসা গরম। কি আশ্চর্য! টুম্পা তার ঘর থেকে বের হয়ে দেখে ডাইনিং টেবিলের উপর 10 রকম খাবার। টুম্পা চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, এত খাবার কে খাবে? ছোট খালা বললেন, তুই খাবি। বাংলাদেশে এসেছিস, বাংলাদেশের খাবার খাবি না? ছোট খালা, আমি কিন্তু আমেরিকাতেও বাংলাদেশের খাবার খাই। আম্মু রান্না করে। তোর আম্মুর রান্না? তাহলেই হয়েছে। সে আবার রান্না করতে পারে নাকি? রুমি বলল, টুম্পা আপু, আমাদের আম্মু 2টা জিনিস খুব ভালো পারে। একটা হচ্ছে রান্না, আরেকটা আরেকটা কি? সেটা সকালে দেখো নাই? কথা বলা। ছোট খালা হাত তুলে বললেন, চুপ কর বেয়াদব ছেলে। যতক্ষণ প্লেনে ছিল সারাক্ষণই কিছু না কিছু খেয়েছে, কিন্তু বেশ অবাক ব্যাপার, টুম্পার বেশ খিদে পেয়ে গেছে। সে সবার সাথে বসে খুব শখ করে খেলো। পরোটা, কাবাব, সবজি, ডাল, মিষ্টি, পায়েস, আমদই, কি নেই টেবিলে। ছোট খালা সারাক্ষণই প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। কাজেই যেটুকু খাওয়ার কথা টুম্পা খেলো তার থেকে অনেক বেশি। খেতে খেতে ছোট খালু বললেন, তোমাকে প্রথমেই খাওয়া সংক্রান্ত 3টি গ্রাউন্ড রুল শিখিয়ে দেই, তাহলে কখনোই বিপদে পড়বে না। রুল নাম্বার 1, কখনোই বাইরে কিছু খাবে না। সুমি চোখ বড় বড় করে বলল, তার মানে নো চটপটি? নো চটপটি, নো ঝালমুড়ি। সুমি যন্ত্রণার মতো একটা শব্দ করল, যেটা শুনে মনে হতে পারে রাস্তায় চটপটি আর ঝালমুড়ি খাওয়া বাংলাদেশ ভ্রমণের সবচেয়ে বড় অংশ। ছোট খালু বললেন, রুল নাম্বার 2, রান্না করা জিনিস ছাড়া আর কিচ্ছু খাবে না। তার মানে নো কাঁচা শাকসবজি, নো সালাদ। সুমি এবার আনন্দের মতো একটা শব্দ করল। ছোট খালু না শোনার ভান করে বললেন, রুল নাম্বার 3, সিদ্ধ করা পানি ছাড়া আর কোনো পানি খাবে না। এই 3টা নিয়ম মেনে চললে মোটামুটিভাবে তুমি বাংলাদেশে টিকে যাবে। রুমি বলল, ছিনতাই নিয়ে একটা বক্তৃতা দেবে না? হরতাল নিয়ে, সন্ত্রাস নিয়ে? ছোট খালা বললেন, আহা, মেয়েটা মাত্র এসে পৌঁছেছে, এর মাঝে যত খারাপ খারাপ কথা সব বলতে শুরু করেছিস। তোরা একটু থামবি? রুমি বলল, ঠিক আছে থামছি, কিন্তু এরপরে টুম্পা আপু যদি বাইরে গিয়ে ছিনতাই হয়ে যায় আমাকে দোষ দিও না। খাওয়ার পর টুম্পা তার সুটকেস খুলে উপহারগুলো বের করলো। ছোট খালুর জন্য ইলেকট্রিক রেজর, ছোট খালার জন্য সোয়েটার আর চামচের সেট, সুমির জন্য কানের দুল, রুমির জন্য একটা বাইনোকুলার। এছাড়া সবার জন্য চকলেটের প্যাকেট, কফির টিন, শ্যাম্পু, বডি লোশন, বল পয়েন্ট কলম, স্টেপলার, খুঁটিনাটি 100 রকম জিনিস। টুম্পা কিছু একটা বের করা মাত্র রুমি সুমি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, টানাটানি শুরু করে দেয়। সবাই মিলে যখন হইচই হচ্ছে তখন আমেরিকা থেকে ফোন এলো। টুম্পা ঠিকমতো পৌঁছেছে কিনা জানার জন্যে আম্মু ফোন করেছেন। ছোট খালা টুম্পাকে ফোনটা ধরিয়ে দিলেন। টুম্পাকে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু বলতে হলো। কথা শেষ হবার পর ছোট খালা জিজ্ঞেস করলেন, এখন আমেরিকাতে কয়টা বাজে? রাত 12টা। সর্বনাশ, তোর নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে, তুই শুয়ে একটু বিশ্রাম নে। না ছোট খালা, আমি প্লেনে অনেক ঘুমিয়েছি। প্লেনে আবার মানুষ ঘুমায় কেমন করে? বিছানায় শুয়ে ঘুমা। ছোট খালা রীতিমতো জোর করে টুম্পাকে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন হঠাৎ করে টুম্পা বুঝতে পারল আসলেই তার খুব ঘুম পেয়েছে। বিছানায় শুতেই তার চোখ বন্ধ হয়ে এলো। তার এখনো বিশ্বাস হয় না পৃথিবীর একেবারে উল্টো দিকে সে চলে এসেছে। এখানে অত্যন্ত বিচিত্র এক ধরনের ভ্যাপসা গরম। মাথার উপরে সিলিং ফ্যান নামে একটা বিচিত্র জিনিস,
পাই পাই করে ঘুরে তাকে বাতাস দেবার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই গরমকে দূর করা যায় না, এই গরমে অভ্যস্ত হয়ে যেতে হয়। টুম্পা চোখ বন্ধ করার আগে ঘরটির চারপাশে তাকালো। একটা আলমিরা, পড়ার ডেস্ক, দেওয়ালে কয়েকটা ছবি। একটা ছবিতে তার চোখ আটকে গেল, ছোট একটা বাচ্চার ছবি। ছবিটাকে তার পরিচিত মনে হচ্ছে। কোথায় দেখেছে সেই ছবি? প্রাণপণে মনে করার চেষ্টা করতে করতে গভীর ঘুমে ঢলে পড়ল টুম্পা। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল মোহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস বৃষ্টির ঠিকানা। আজকে ছিল উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আর পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই ভালো থাকবেন এবং বইয়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।